সময়টা চৈত্র মাসের শেষ। চারদিকে শুকনো হাওয়া আর ধুলো মাখা গ্রামের মেঠো পথ। সন্ধ্যা নামার সাথে সাথেই পুরো অঞ্চলে এক অদ্ভুত এবং গা ছমছমে নির্জনতা যেন জেঁকে বসেছে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম এই বেলতলা। সেই গ্রামেরই এক ছোট্ট ঘরে শুয়ে আছে অবিনাশ। পুরো ঘর অন্ধকার, শুধু এক কোণে একটি হালকা নীল রঙের ডুম লাইট জ্বলছে। হঠাৎ একজোড়া নুপুরের শব্দে অবিনাশের ঘুমটা ভেঙে গেল। আরে, এই মাঝরাতে নুপুর পরে কে হাঁটছে বাইরে? অবিনাশ কৌতূহল আর ভয় নিয়ে ঘরের জানলা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকালো, কিন্তু সেখানে নিঝুম অন্ধকারে কয়েকটি গাছ দাঁড়িয়ে থাকা ছাড়া আর তো কিছুই দেখা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো কোনো এক মেয়ে যেন অঝোর নয়নে কেঁদে চলেছে। কান্নার আওয়াজটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো। নুপুরের শব্দ আর এই কান্না দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। শহরে বেড়ে ওঠা অবিনাশ এই গ্রামে একদমই নতুন, তাই ভয়ে তার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। তার মনে পড়ে গেল গ্রামের রমেশ কাকার সেই অদ্ভুত সতর্কবাণী। দেখ বাবা অবিনাশ, বেশি রাত অব্দি জেগে থাকবি না কেমন? আর ভুলেও কখনো রাতে ওই পাকুড় গাছের ধারে যাবি না, তাহলেই কিন্তু ঘোর বিপদ হতে পারে। অবিনাশ পেশায় একজন শিক্ষক, শহরের ছেলে সে। গ্রাম দেখার সুযোগ তার কোনোদিনই বিশেষ হয়ে ওঠেনি। যদিও বেলতলা তার পৈতৃক গ্রাম, তবুও তার বাবা কোনো মতেই তাকে এখানে আসতে দিতে রাজি ছিলেন না। পুরনো দিনের সেই কথাগুলো অবিনাশের কানে আজও বাজে। কিন্তু বাবা, সবারই তো নিজের পৈতৃক ভিটে দেখার ইচ্ছে থাকে। আমি কি কোনোদিন সেখানে যাব না? শোনো, আমি যেটা তোমাকে বারণ করেছি তুমি সেটাই শুনবে। আমাদের ওই পৈতৃক ভিটায় যাওয়ার নাম তুমি মুখেও আনবে না। ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আমি বেঁচে থাকতে তোমাকে ওই গ্রামে আমি কোনোদিন যেতে দেব না। কিন্তু হঠাৎই জীবনটা এক নিমেষে ওলটপালট হয়ে গেল। একদিন হঠাৎ করেই স্ট্রোকের কারণে মারা গেলেন অবিনাশের বাবা। এই আকস্মিক শোক অবিনাশ এবং তার মাকে অনেকটাই যেন ভেঙে দিল। অবিনাশ পেশায় শিক্ষক হলেও ইদানিং তার শিক্ষকতায় একদমই মন বসছিল না। একদিন বিকেলে নিজের ঘরে বসে পুরনো দিনের কিছু ধুলোমাখা অ্যালবাম ঘাঁটছিল অবিনাশ। হঠাৎ একটি পুরনো হয়ে যাওয়া ছবি সে দেখতে পেল। ছবিটি তার বাবার যুবক বয়সের, যা তাদের বেলতলা গ্রামের সেই পৈতৃক ভিটেই তোলা। ছবিটির দিকে তাকিয়ে থাকতে থাকতে বাবার সেই পুরনো জেদের কথাগুলো তার মনে পড়তে লাগলো। বাড়িটা তো বেশ ভালো মনে হচ্ছে। বাবা আমাকে কেন সেখানে যেতে বারণ করতেন? মা, ও মা, একবার এদিকে এসো তো। কি হয়েছে রে, এত চিল্লাচ্ছিস কেন? অবিনাশ মার হাত ধরে বিছানায় বসালো এবং আলমারি থেকে বের করা সেই পুরনো ছবিটি দেখালো। মা, আমি ঠিক করেছি একবার আমাদের বেলতলা গ্রামে যাব। কি বলছিস অবিনাশ? তোর বাবা তো কখনো চাইতেন না যে তুই ওখানে যা। হ্যাঁ মা, আমি যাবই, আর সেটা কালকেই। এ দেখো, এই ফটোটা, এটা নিয়ে গেলেই আমি আমাদের ভিটে ঠিকানাটা খুঁজে পাবো। কথা মতো পরের দিন সাত সকালেই ঝোলা কাঁধে বেরিয়ে পড়ল অবিনাশ পূর্বপুরুষের ভিটে বেলতলা গ্রামের উদ্দেশ্যে। ব্যাগের এক কোণে সযত্নে রাখা আছে মায়ের হাতের তৈরি কয়েকটা নারকেল নাড়ু, যা তার এই যাত্রার একমাত্র সঙ্গী। ট্রেন থেকে যখন সে বেলতলা স্টেশনে নামলো তখন ঘড়ির কাঁটা 7টার ঘর ছুঁই ছুঁই। শহরের তুলনায় গ্রামে অন্ধকার নামে অনেক তাড়াতাড়ি। স্টেশনের আলো আঁধারি পেরিয়ে অবিনাশ যখন মেঠো পথ ধরল তখন চারদিক নিঝুম হয়ে এসেছে। চৈত্র মাসের শুকনো হাওয়া বইছে হু হু করে, আর তার সাথে মিশে আছে সোঁদা মাটির এক অদ্ভুত চেনা গন্ধ। দুপাশে ঝোপঝাড় আর নাম না জানা গাছের সারি অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে আছে। অবিনাশ একা হাঁটছে। অদ্ভুত তো, গ্রামে কি কোনো লোক নেই? একটা মানুষও তো চোখে পড়ছে না।
নিজের মনেই কথা বলতে বলতে সে এগোতে লাগলো। গ্রামের সেই নিস্তব্ধতা সে বেশ উপভোগী করছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একজন মানুষকে এগিয়ে আসতে দেখল সে। আনুমানিক 60 বছর বয়স, হাতে একটা পুরনো ছাতা। ধীর পায়ে অবিনাশের দিকে এগিয়ে আসছেন। সাহস সঞ্চয় করে অবিনাশ ডাক দিল, এই যে কাকু, একটু শুনবেন? লোকটি প্রথমে কোনো কথা বললেন না, অবিনাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর আরো কয়েক পা এগিয়ে এসে প্রশ্ন করলেন, কিছু কিছু বলছেন বাবা? আমায় ডাকছেন? অবিনাশ ব্যাগ থেকে বাবার সেই পুরনো আমলের সাদা কালো ছবিটা বের করল। আবঝা আলোয় ছবিটা লোকটির চোখের সামনে ধরল সে। এই যে বাড়িটা দেখছেন ছবিতে, এইটা কোথায় বলতে পারেন? আমি ঠিক চিনতে পারছি না। ছবিটার দিকে তাকাতেই লোকটির চোখে মুখে এক অদ্ভুত ভয় খেলে গেল। তিনি বললেন, তুমি কে বাবা? কোথা থেকে আসছো? আমি অবিনাশ পাল, এই পালবাড়িরই ছেলে, মানে ওই দীপেন পালের ছেলে আমি। নামটা শোনা মাত্রই বৃদ্ধ লোকটির শরীর যেন একবার কেঁপে উঠল। তিনি কিছুক্ষণ থমকে থেকে বললেন, দীপেনের ছেলে? ওই দীপেন পাল? তুমি ওই বাড়িতে গিয়ে এখন কি করবে বাবা? ওই বাড়ি তো বহু বছর আগেই পরিত্যক্ত হয়ে গেছে। তোমার বাবাকেও তো এই গ্রামে আর কোনোদিন আসতে দেখিনি। আপনি আমার বাবাকে চিনতেন? চিনবো না আবার? আমার ছোটবেলার বন্ধু দীপেন। ওই যে ওই দূরে সাঁকোটা দেখতে পাচ্ছ, ওখানে বসে তোমার বাবার সাথে সে কত রাত পর্যন্ত গল্প করেছে। যাকে ছাড়ো সব পুরনো কথা। রাত বাড়ছে, এই অন্ধকারে একা খুঁজে পাবে না। চলো আমার সাথে, আমি তোমাদের ভিটে পৌঁছে দিচ্ছি। আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে অবশেষে রমেশ কাকা অবিনাশকে তার পৈতৃক ভিটের সামনে নিয়ে এলেন। অন্ধকারে জরাজীর্ণ পুরনো আমলের সেই বিশাল অট্টালিকাটি দাঁড়িয়ে আছে। দেওয়ালে নোনা ধরা, জানলার পাল্লাগুলো ভেঙে ঝুলে পড়েছে। বাড়ির সামনে পা রাখা মাত্রই অবিনাশের শরীরটা হঠাৎ ভারী হয়ে গেল। একটা অদৃশ্য অস্বস্তি তার সারা শরীরে ছেয়ে গেল। রমেশ কাকা যাওয়ার আগে অবিনাশের কাঁধে হাত রেখে সতর্ক করলেন, দেখো বাবা, তুমি এই গ্রামে নতুন, তাই সাবধান করাটা আমার কর্তব্য। এই গ্রামে বহু বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। সেই থেকে তার অতৃপ্ত আত্মা এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, বিশেষ করে ওই পাঁকুর গাছটার আশেপাশে। অবিনাশ অবাক হয়ে রমেশ কাকার দিকে তাকিয়ে রইল। মনে রেখো বাবা, চৈত্র মাসের এই রাতগুলো এই বেলতলা গ্রামের জন্য কিন্তু খুব অভিশপ্ত। রাত 9টা বাজার পর কোনো গ্রামের মানুষ এই পাকুড় গাছের ছায়া মারায় না। তুমিও সাবধানে থেকো, কেমন? আমি আজ আসি। কথাগুলো বলেই রমেশ কাকা দ্রুত পায়ে বাড়ির পথে চলে গেলেন। অবিনাশ একাই দাঁড়িয়ে রইল সেই জনমানবহীন ভিটের সামনে। রাত অনেক হয়ে যাওয়ায় আশেপাশে কোনো দোকান বা খাবারের হোটেল খোলা পাওয়ার আশা নেই। পেটে তখন প্রচন্ড খিদে, কিন্তু পরিস্থিতি এমন যে বাইরে বেরোনোর সাহসও সে পাচ্ছিল না। ভাঙা বারান্দায় ধুলো ঝেড়ে বসতে বসতে অবিনাশ ব্যাগ থেকে জলের বোতল আর মায়ের দেওয়া সেই নাড়ুর প্যাকেটটা বের করল। না, কপালে আজ আর গরম ভাত জুটল না। মায়ের হাতেরই কটা নাড়ু আর জল খেয়েই কোনো মতে রাতটা কাটাতে হবে। চারদিকের নিস্তব্ধতা চিরে ঝিঁঝি পোকার ডাক রাতটাকে আরো রহস্যময় করে তুলল। রাত যত বাড়তে থাকে, অবিনাশের মনে রমেশ কাকার কথাগুলো বারবার ঘুরপাক খেতে শুরু করে। ভাঙাচোরা পুরনো ঘরের এক কোণে শুয়ে সে জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। আর তো মাত্র একদিন বাকি চৈত্র মাস শেষ হতে। কাল রাতে একবার ওই পাকুড় গাছের সামনে গিয়ে দেখতেই হবে সেখানে আসলে কি হয়। দেখি না, কিসের এত ভয়? এইসব ভাবতে ভাবতে ক্লান্তিতে অবিনাশের চোখ লেগে আসে।
কিন্তু মাঝরাতে হঠাৎ একটা কান্নার শব্দে তার ঘুমটা ভেঙে গেল। কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে। অবিনাশ ধরফড়িয়ে বিছানায় উঠে বসল। আরে, এত রাতে বাইরে কাঁদছে কে? এই আওয়াজ কোত্থেকে আসছে? সে চোখ ঘষতে ঘষতে বিছানা থেকে নেমে জানলার কাছে গেল। ভয়ে হাত কাঁপলেও সে জানলাটা খুলে বাইরের দিকে তাকালো, কিন্তু বাইরে ঘুটঘুটে অন্ধকার। 2-3টে গাছ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। জনমানুষের চিহ্নও নেই কোথাও। আশ্চর্য তো, কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কান্নার শব্দটা আসছিল কোত্থেকে? অবিনাশের সারা শরীর ভয়ে শিউরে উঠল। সে জানলাটা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে রইল। তার মনে হতে লাগলো এই গ্রাম আর এই বাড়ি যেন কোনো একটা বড় রহস্য লুকিয়ে রেখেছে। সে অস্থিরভাবে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে। পরদিন সকালে অবিনাশ আর ঘরে বসে থাকতে পারল না। রাতের ওই কান্নার রহস্য জানার জন্য সে গ্রামের রাস্তার ধারের একটা চায়ের দোকানে গিয়ে বসল। সেখানে কয়েকজন বয়স্ক লোক বসে গল্প করছিলেন। অবিনাশ সাহস করে একজনকে জিজ্ঞেস করল, আচ্ছা জ্যাঠামশাই, এই গ্রামে কি রাতে কোনো অদ্ভুত শব্দ শোনা যায়? মানে কাল রাতে আমি কার যেন কান্নার আওয়াজ শুনলাম। চায়ের দোকানি আর ওই বৃদ্ধ লোকটা একে অপরের দিকে তাকালো। তুমি এখানে বাবা নতুন এসেছো, তাই জন্যই জানো না। ওই যে দূরে পাকুড় গাছটা দেখছো, ওইখানে সব রহস্য লুকিয়ে আছে। বহু বছর আগে চৈত্র মাসের এই সময় এক মেয়ে ওখানে মারা গিয়েছিল। মারা গিয়েছিল? মানে কি হয়েছিল তার? মেয়েটি একটা খারাপ কাজে জড়িয়ে পড়েছিল। অপমানে আর দুঃখে মেয়েটি ওই পাকুড় গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকেই চৈত্র মাসের শেষ কদিন তার কান্নার শব্দ শোনা যায় বাবা। কিন্তু রমেশ কাকু বলেছিলেন রাত 9টার পর ওখানে কেউ যায় না। কেন? কারণ যারা ওই রাতে ভুল করে পাকুড় গাছের কাছে গিয়েছে তারা কেউ আর ঠিকঠাক ফিরে আসেনি। কেউ পাগল হয়ে গেছে, আবার কেউ চিরদিনের মতো হারিয়ে গেছে। আর তোমার বাবা তো... আমার বাবা? বাবার সাথে এর কি সম্পর্ক? হ্যাঁ, তোমার বাবা দীপেন আর সেই মেয়েটি খুব ভালো বন্ধু ছিল। মেয়েটির মৃত্যুর পরে তোমার বাবা ভয়ে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। কাউকে কিচ্ছু না বলেই চলে গিয়েছিলেন তিনি। অবিনাশ এবার বুঝতে পারল কেন তার বাবা তাকে কোনোদিনই গ্রামে আসতে দিতে চাননি। তার বাবার অতীতে এমন একটা গোপন কথা লুকিয়েছিল যা সে কোনোদিন কল্পনাও করেনি। বৃদ্ধ লোকের মুখে বাবার নামে অমন একটা কথা শুনে অবিনাশ অবাক হয়ে গেল। তার মনে হতে লাগলো বাবা নিশ্চয়ই কোনো একটা বড় সত্য লুকিয়ে গেছেন। সে ঠিক করলো আজ রাতেই সে পাকুড় গাছটার কাছে গিয়ে নিজের চোখে সব দেখবে। কেউ কি তার বাবার নামে মিথ্যে কথা রটাচ্ছে? এটা তাকে জানতেই হবে। আস্তে আস্তে দিন শেষ হলো। সন্ধ্যা পেরিয়ে যখন রাত গভীর হলো, অবিনাশ একটা টর্চ নিয়ে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হলো। পুরো গ্রাম তখন নিঝুম। অবিনাশ যত পাকুড় গাছের দিকে এগোতে থাকলো, তার নাকে একটা অদ্ভুত গন্ধ আসতে লাগলো, ঠিক যেন কোনো কিছু পোড়া গন্ধ। অবিনাশের বুকের ভেতর ধরফরানি বেড়ে গেল। কিসের গন্ধ এটা? হ্যাঁ, ঠিক যেন মাংস পোড়া গন্ধ। গাছের কাছাকাছি আসতেই অবিনাশের কানে সেই পরিচিত নূপুরের আওয়াজটা এলো। সাথে ভেসে এলো একটা কান্নার শব্দ। অবিনাশ টর্চের আলোটা গাছের দিকে ফেলল। আলো পড়তেই সে দেখল বিশাল সেই পাকুড় গাছের নিচে একজন নারীর অবয়ব দাঁড়িয়ে আছে। অবিনাশের হাত পা ভয় কাঁপতে শুরু করলো। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে কাঁপা গলায় ডাকলো, কে ওখানে দাঁড়িয়ে? আপনি কি আমায় কিছু বলতে চান? সেই ছায়াটি কোনো কথা বলল না, কিন্তু কান্নার শব্দটা যেন আরো বেড়ে গেল।
অবিনাশ বুঝতে পারল আজ রাতেই তার বাবার অতীতের সেই গোপন রহস্য তার সামনে আসতে চলেছে। অবিনাশের চোখের সামনে সেই ঝাপসা ছায়াটি ধীরে ধীরে একটা মেয়ের রূপ নিল। হঠাৎ নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে এক বিকট অট্টহাসি শোনা গেল। সেই হাসির শব্দে অবিনাশের বুকের ধড়ফড়ানি যেন আরো অনেকটা বেড়ে গেল। তুই এসেছিস, আমি জানতাম তুই ঠিক আসবি, রক্তের টান বলে কথা। অবিনাশ ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পাটা সে এগোতে পারছিল না। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে কে আপনি? কেন আমার জন্য অপেক্ষা করছেন? আমি মালতী, এই গ্রামেরই মেয়ে। তোর বাবা দীপেন আর আমি একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু আমাদের কপালে শোক ছিল না। কিন্তু আমি তো জানি আপনি আত্মহত্যা করেছেন। ওটা আত্মহত্যা ছিল না, ওটা ছিল খুন। এই গ্রামের রমেশ আর ভাই মিলে একদিন একটা মেয়ের সাথে খুব খারাপ কাজ করেছিল। আমি সেটা দেখে ফেলি। আমি বলেছিলাম গ্রামের সবার সামনে ওদের মুখোশটা খুলে দেব। অবিনাশ অবাক হয়ে মালতীর কথাগুলো শুনছিল। মালতী আরো কাছে এগিয়ে এলো। সেই আগে রমেশ একদিন এই পাকুর গাছের সামনে আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তারপর আমার দেহটা গাছে ঝুলিয়ে দিয়ে রটিয়ে দেয় যে তোর বাবাকে আমি পাইনি বলে আত্মহত্যা করেছি। তোর বাবা ওই মিথ্যেটাই সত্যি বলে বিশ্বাস করেছিল। অবিনাশের মনে পড়ে গেল রমেশ কাকার সেই সহজ সরল মুখটা। সে ভাবতেই পারেনি ওই মানুষটা এতটা ভয়ানক হতে পারে। আমি মুক্তি চাই অবিনাশ, আমি চাই ওই রমেশ সবার সামনে নিজের পাপ স্বীকার করুক। ও যেদিন সবার সামনে সত্যিটা বলবে সেদিনই আমি মুক্তি পাব। তুই কি আমার সাহায্য করবি? অবিনাশ স্থির করল যেভাবেই হোক সেই অন্যায়ের বিচার করবে এবং মালতীকে মুক্তি দেবে। মালতীর কথা শুনে অবিনাশের মনে খুব সাহস এলো। সে ঠিক করল আজই এই অন্যায়ের শেষ করবে। সে সোজা রমেশ কাকার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। মাঝরাতে অবিনাশের চিৎকার শুনে গ্রামের অন্য লোকেরাও ঘুম থেকে উঠে চলে এলো। রমেশ কাকা, বাইরে বেরিয়ে আসুন। আজ আপনার সব কুকর্মের কথা সবাই জেনে গেছে। কি কি হয়েছে বাবা? তুমি মাঝরাতে এইসব বলছো? আর মিথ্যে বলবেন না কাকা, আমি সব জানি। মালতী নিজে মরেনি, আপনি তাকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন আর দোষ দিয়েছিলেন আমার বাবার ওপর। গ্রামের লোকজনেরা এসব শুনে নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো। রমেশ কাকা প্রথমে মানতে চাইলেন না, কিন্তু ঠিক সেই সময় পাকুড় গাছের দিক থেকে মালতীর সেই ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো। ভয়ে রমেশ কাকা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ইচ্ছে করে মরিনি। ওই মালতী আমার সব দোষ দেখে ফেলেছিল, তাই আমি ভয় পেয়ে ওকে মেরে ফেলি। আমাকে মাফ করে দাও। সবার সামনে রমেশ কাকা নিজের অপরাধ মেনে নিলেন। গ্রামের মানুষ তখনই পুলিশে খবর দিল। পুলিশ এসে রমেশ কাকাকে ধরে নিয়ে গেল। অবিনাশ যখন সেই পাকুড় গাছের দিকে তাকালো, দেখল মালতীর সেই ছায়াটা যেন হাসি মুখে অবিনাশকে বিদায় জানিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বহু বছরের একটা মিথ্যে অপবাদ থেকে অবিনাশের বাবা মুক্তি পেলেন। পরদিন সকালে অবিনাশ তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে মনে মনে বলল, বাবা, আজ তুমি শান্তি পেলে। তোমার উপর থেকে সব কলঙ্ক মুছে গেছে।